ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন করার জন্য বা আওয়ামী লীগের আইনা ইলেকশন করানোর জন্য আমেরিকা চাপ দিতেছে, এই জন্য ডাকাইছে। তবে আমার এখানে সন্দেহের তীর অন্য জায়গায়। সন্দেহের তীরটা আপনারা বলি, অলরেডি কিছু কিছু গুঞ্জন রটতেছে, যার কারণে আপনি দেখেন গত 1.5 মাস ধরে ডাক্তার ইউনূস সম্বন্ধে কোনো কথাবার্তা নাই। সব জায়গায় এই আমাদের এনএসএ খলিল। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের ন্যাশনাল এনএসএ খলিল, ওনার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো। জয়শঙ্কর, নরেন্দ্র মোদী সবাই ওনাকে ভালোভাবেই জান, খুব ভালো। আবার ওনার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এখন আমার কাছে যেটা সন্দেহ কি জানেন, যদি ইনকেস কোনো উল্টাপাল্টা হয়, কারণ এর আগেও দেখছি আমরা একটা সরকার ক্ষমতায় আছে কিন্তু ওই সরকার সরে যায় অন্য সরকার এসে তত্ত্বাবধায়ক করছে, সেরকম হইলে কোনো আমেরিকার ইন্টারেস্ট এই খলিলকেই তত্ত্বাবধায়কের প্রধান কইরা কিছু একটা করার কিনা। কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন, কারণ হচ্ছে কি জানেন, বন্দর দিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার ইউনূস সাহেব এখন ওই যে পিটার ডি হাসের কাছ থেকে কিনতেছে, কি এই গ্যাস সিলিন্ডার কিনতেছে, এলপিজি। আবার আজকে যেটা আপনার ইয়েতে আমরা বিভিন্ন পত্রিকার কাটিং এ দেখলাম, সেইটা তুমি আইনে একটা পুতুল সরকার বসাই দিয়া সব নিয়ে যাবে, এরকম তো হয় না। আবার তুমি কেন আগ বাড়াইয়া বলতে হবে? তো সবকিছু মিলে আমার যেটা সন্দেহ হইতেছে যে এমনও হইতে পারে, দেখেন এটা কিন্তু 100% ক্লিয়ার না, বা কেউ কালকে আমারও বললেন না যে ভাই আপনার কথা তো মিললো না। না, আমার সন্দেহ, আমার চিন্তা যে আমার মনে হয় এই সরকার হয়তো ফালাই দিতে পারে, ডাক্তার ইউনূসকে সরাই দিতে পারে, সেফ এক্সিট নিয়ে এসে তার মতো চলে গেল, এনএসএ খলিলুর রহমান রায়না নতুন করে বসাইতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথেও সম্পর্ক ভালো খলিলের, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো খলিলের, সুতরাং এই একটা জিনিস হইতে পারে, এইটার একটা সম্ভাবনা আমি দেখি। আর এমনি তো যে আমেরিকা থেকে এই চায়না থেকে যাতে অস্ত্রটা না কিনে, এইটার যেমন একটা আছে না, তার মানে কি আপনি যেটা বলতে চাচ্ছেন, তার মানে কি ভোট হচ্ছে না এরকম কিছু? ভোট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভোটটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? তার কারণ হচ্ছে আপনি দেখেন ভোটের আগ থেকে শুরু হয়েছে, ওই তফসিল ঘোষণার পরদিন চিটাঙে মরলো, এরপরে চিটাঙে আরো 6 জন মারা গেল, এরপরে ঢাকাতে হাদিকে মাইরা ফেলা হইলো, গত 2 দিন আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতাকে মেরে ফেলা হইল। পরিস্থিতি কিন্তু খারাপ করে রাখছে। ওইদিকে আবার এই যে খেলার রাজনীতি নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো উতরে গেল। এবং আপনার সবচেয়ে একটা জিনিস জানেন, চালের উপর চাল হইতে পারে। আমরা সবসময় সবকিছু সোজা পথে না ভেবে একটু টেরা পথে ভাবেন না। মুস্তাফিজকে ভারতীয় একটা রাজ্যের একটা দলে ওকে নিছে, প্লেয়ার হিসেবে নিল, জাস্ট এইভাবে চিন্তা, প্লেয়ার হিসেবে নিল। নেওয়ার পরে 4 দিন পরে ঠিক আছে ওই রাজ্যের লোকজন খেপে গেল, সরকারও বললো যে ভাই ভেজালের দরকার না, তোমরা এরা বাইর করে দাও, ঠিক আছে না, বের করে দিলাম আমরা। এতে আমার দেশের সাথে কি শত্রুতা হইল? এক মুস্তাফিজ তো বাংলাদেশ না। আপনি একটা জিনিস এখন অনেকে হয়তো তর্কে আসতে পারেন, এবার একটা জিনিস দেখেন, ইউরোপিয়ান ক্লাবে ফুটবল খেলা হয় না? এই যে মেসি, রোনালদো, এগুলো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতেছে না, বড় বড় ক্লাবে। ওরা কিন্তু ক্লাবে পয়সার জন্য কিন্তু ওরা হাত পা সব ছাইড়া দেয়, ভাঙ্গা চুরা সব নষ্ট হয়, কিন্তু এই বড় বড় প্লেয়ার গুলোর এইসব ক্লাব ফুটবল খেলতে যায়, ওয়ার্ল্ড কাপে যখন খেলতে হয় তখন কিন্তু তাদের খেয়াল করেন তারা পা বাঁচাইয়া খেলে, শরীর বাঁচাইয়া খেলে, একটু বাতাস লাগলে পইরা জায়গা। তো এই যে ইউরোপিয়ান ক্লাবে যখন খেলে, ওরা তো ইউরোপিয়ান ক্লাবে খেলে, ধর চেলসি আছে, অমুক আছে, তমুক আছে, এইসব ক্লাবের নাম হয়, দেশের কি কোনো লাভ হয়? রোনালদো যদি ইউরোপিয়ান কাপ জিতে দেয়, ইউরোপের কোন একটা ক্লাবে খেলে ইউরোপিয়ান কাপ জিতে দেয়, এতে কি ব্রাজিলের কোনো লাভ আছে বা আর্জেন্টিনার লাভ আছে? তা তো লাভ নেই, ওইটা এই দেশের ইউরোপিয়ান কাপের লাভ আছে। তো তেমনি এরা যাইয়া মুস্তাফিজ যদি ইন্ডিয়ার কোন একটা ক্লাবে খেলা, যদি ইন্ডিয়ার এই ক্লাব ধরেন কলকাতা নাইট রাইডার্সকে জিতাই দিল, বাংলাদেশের কি আসলো? আর বাংলাদেশের তো কোনো লাভ নেই। আমার কি মনে হচ্ছে জানেন, যে এইটা ইন্ডিয়ার একটা টেকনিকও তো হইতে পারে, যে বাবা আসলে একটু চুলকাই তোমাদেরকে, আইনা বাইর করে দিল, ইন্ডিয়া একটা টোপ দিল, যে দেখি কি হয়। পাট করে ওনারা বলে কি আমরা রাষ্ট্রীয় সম্মান মাথা নত করবো না, আমরা টি-20 ম্যাচে যাব না। এইবার বুঝেন আপনি ভাই, টি-20 ম্যাচে আপনি গেলেন না বা খেলা বন্ধ করে দিলেন, আপনি যাবেন না, শ্রীলঙ্কাতে না দিলে যাবেন না, তো না গেলে লাভ কার ক্ষতিকার? এখন লাভের কতটা আগে আসি দেখেন, আমাদের দেশ থেকে যদি 10 জন, টোটাল 10 জন ধরলাম, একটা হিসাব করা 10 জন লোক
ইন্ডিয়াতে যাবে, তাহলে ইন্ডিয়াতে 10টা রুম লাগবে, 5 স্টার হোটেলের 10টা রুম। এরপরে 10 জনের জন্য ট্রান্সপোর্ট লাগবে, 10 জনের খানা খরচ আছে, 10 জনের আপনার ওই যে ইয়েতে যায় যে প্র্যাকটিস করবে এটার খরচ আছে। সব মিলিয়ে ধরেন 10 জনের পিছনে আইসিসির ব্যয় হবে 50 লাখ টাকা। হিসাব বললাম আপনার 50 লাখ টাকা। এই 50 লাখ টাকাটা কিন্তু ডলারে যাবে, আর এই ডলারটা পাবে কে? ইন্ডিয়ার গভর্নমেন্টই তো পাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট 50 লাখ টাকা নিয়ে এরপরে বাকিটা যে হোটেলের বিল এত, অমুকের বিল এত, এগুলো দিব। এর ভিতর ট্যাক্স ম্যাক্স কাটবে, তার লাভ কার? ইন্ডিয়ার। ওই টাকা তো অলরেডি পেইড, আইসিসি তো ওই টাকা দিয়ে দিছে, ইন্ডিয়ার যা লাভ ইন্ডিয়া তো পকেটে ঢুকছে। এখন তুমি বাংলাদেশ আসলেও কি আর না আইলেও কি, তুমি আসলে আর না আসলে তো কোনো ব্যাপার না। তুমি নেপালের লগে একটা খেলা আছে, সেই দিন কি হবে? এমন হইতে পারে যে নেপাল তোমরা হারাইও দিতে পারে, কারণ আফগানিস্তানের সাথে জিতো না বাংলাদেশ। এখন আমরা আইসিসিতে গেলে আমরা যে টাকাটা পাইতাম সেই টাকাটা থেকেও আমরা লস। আইসিসিতে আমরা গেলে আমরা একটা টাকা পাইতো না বাংলাদেশ সরকার, সেই টাকাটা এখন পাইবো না, তার মানে লস হয়ে গেল। এরপর আপনি এখন দেখেন আপনার সম্ভবত সাউথ আফ্রিকা, বর্ণবাদ নিয়ে সাউথ আফ্রিকার সাথে একটা খেলাধুলা বন্ধ ছিল অনেক বছর ধরে। এরপরে সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ক্রিকেট খেলতে আসে মানে 77 বা 78 এদিকে ইয়েতে ইন্ডিয়াতে। তারপর থেকে আবার সাউথ আফ্রিকা আসে। পাকিস্তানের সাথে আজকে কত বছর ইন্ডিয়ার পাকিস্তান খেলা হয় না, তো তাতে কি হয়েছে? লস তো পাকিস্তান ক্রিকেট টিমের হইতেছে। অস্ট্রেলিয়াও যায় না পাকিস্তানে, খেলে না, লস পাকিস্তানের। এখন দেখেন কাহিনীগুলা, যেন আমরা এই যে আইসিসিতে টেস্ট ক্রিকেটের মর্যাদা পাই, ওই সময় দল ছিল 9টা, 9টার মধ্যে 6টা ভোট আমারে পাইতে হবে। এই জগমোহন ডালমিয়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরপরে সম্ভবত আরো সাউথ আফ্রিকা, এরকম 6টা দেশকে রাতে দিনে ফোন কইরা সে ইয়ে করাইছিল, কি রাজি করাইছিল যে আমাদেরকে যাতে টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়ার জন্য ভোটটা দেয়। 6টা ভোট কিন্তু জগমোহন ডালমিয়ার একক কৃতিত্ব। হ্যাঁ, এর ভিতরে আমরা পাকিস্তানকে হারাইছিলাম 67 রানে। তারপর সম্ভবত সাউথ আফ্রিকা না কার সাথে গেলে সেখানেও আমরা জিতছিলাম, 2টা খেলায় আমরা জিতছিলাম, এবং আমরা আইসিসি ট্রফি জিতে আবার ইয়েতে চলে গেছিলাম, ওয়ার্ল্ড কাপে গেছিলাম। কিন্তু তখনও এই নিয়ম ছিল না, আইসিসি ট্রফি খেলে ওয়ার্ল্ড কাপে গেলে আবার হারবেন আপনি, আবার আইসিসি খেলে আসতে হবে। কিন্তু সেই জায়গায় আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের মর্যাদা সবকিছু দেওয়া হয়েছিল। জগমোহন ডালমিয়ার অবদান ছিল, অবশ্য অবদান এটা ভুলে গেলে কারো কিছু করার নাই, এটা হইতে পারে। তো এই ক্যাবে এত কথা বললাম যে এইটা কি যে ইন্ডিয়ার চাল না, সেটা কেমনে বুঝবেন? যে ইন্ডিয়াই আপনাদের করাইছে যে ঠিক আছে আমরা বহুত তো খেলছেন, আমাদের গালাগালি তো করেন দিনে রাইতে, আপনার প্লেয়ার আমরা নিমু না, আইনা এরপর নিমু না, এইটা নিয়ে বাংলাদেশ উত্তেজিত। ওরে শালা আমরা খেলতে যাব না, দেশের মান, কিসের দেশের মান সম্মান? ওই বেটা একজনের লগে কি আমার দেশের মান সম্মান যায় আসে ভাই? কিছু মুস্তাফিজের সাথে কি আমার দেশের মান সম্মান যায় আসে? একটা এলাকার টিম নিলেন না ভাই, আপনারা খেলেন না ঢাকা সিটি, রাজশাহী সিটি, যে বাংলাদেশও তো আছে না, বাংলাদেশে কি বিপিএল না আইপিএল কি আছে জানি একটা, এই টিমের কি কোনো দাম আছে? ওগুলার কোনো দাম আছে বাংলাদেশের ওইসব টিমের? ওইখানের ওই টিম কি জিতলে কি এরা কি ওয়ার্ল্ড কাপে চলে যাবে? তা তো যাবে। এই হচ্ছে যে কাহিনী। এখন দেখেন এগুলো এখন ইন্ডিয়ার সাথে কেন আসছে কথাটা, খলিলের ব্যাপারটা নিয়ে, যে ইন্ডিয়ার সাথে এইসব গন্ডগোল চলতেছে, কিন্তু খলিল উভয় পক্ষের পছন্দ, মনে রাখেন। আমেরিকা যা চায় বাংলাদেশ থেকে, সে আমেরিকান স্বার্থ রক্ষা করতে যেমন খলিল, আবার ইন্ডিয়ার সাথে যাতে কোনো গ্যাদারিং না হয়, কোনো কিছু না হয়, ইন্ডিয়ার সাথেও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড চালায় যাচ্ছে খলিল। সুতরাং সন্দেহটা ওই জায়গায় যে নাকি দেখেন যে নেক্সট আপনার এই 1 মাসের ভেতরে নেক্সট তত্ত্বাবধায়ক প্রধান খলিল হয়ে আসে কিনা। কারণ এখন আর বলে না যে আপনি যাইয়া ওই ডাক্তার ইউনূসকে বুঝান, সরাসরি বলেন যে খলিল সাহেব আপনি এটা করেন। আপনি একটু সবাই একটু মিলাই দেখেন, একটু ভাইবা দেখেন। কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কি এটা, যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা 99%, এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইউনূস সাহেব পাকিস্তান আর তুরস্কের পাল্লায় পড়া জামাত এনসিপির জিতাইবে ইলেকশনে, যে জিতবে জিতুক, জামাত এনসিপির ডিক্লার দিবে, কারো কিছু করার আছে? কিচ্ছু করার। ভাই ধন্যবাদ। আসছি আবারও আসছি আপনার কাছে, আমি রফিক ভাইয়ের কাছে। যে রফিক ভাই, দিওয়ালের রিপোর্ট অনুযায়ী তারা বলছে
একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। আপনার কি মনে হয় এই রিপোর্টের বিষয়গুলো কি আমলযোগ্য, মানে বিশ্বাসযোগ্য? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন, এই বর্তমানের যে আপনার পরিস্থিতি যাচ্ছে, ধরেন 2024 গেল, 2025 শেষ, তাই না? বিশেষ করে 2025 সালের যে ব্যাপারটা আছে, সারা বছরই দেখেন আপনি এমন এমন ঘটনা ঘটছে যেটা আপনার চিন্তা আমরা করতে পারিনি। আর আমাদের বাংলাদেশের ব্যাপারে যে কথাগুলি আসতেছে, এখানে আমেরিকার যে ঘটনা বললেন, ট্রাম্প ভদ্রলোক, উনি কিন্তু আনপ্রেডিক্টেবল। আর আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, উনিও আনপ্রেডিক্টেবল। কারণ ওনাদেরকে নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা কোনো অবস্থাতেই সুযোগ নেই। আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সারা বিশ্বে এমন এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে যেটা আপনি কেউ চিন্তাই করতে পারিনি। আমরা কেউ চিন্তাই ইতিপূর্বে আমাদের যে বয়স অনুযায়ী আমরা চিন্তাই করিনি। সুতরাং এখন কি হচ্ছে, কি বলতে চাইতেছে, এটাও আপনার আনপ্রেডিক্টেবল। আর আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার ব্যাপারেও কিন্তু সেম ঘটনা। উনি নিজে প্রথম আইসা যে ভাষণ দিয়া দেশের ক্ষমতা নিল, এবং উনি যে বললো যে আপনার মন খুলে কথা বলবেন, জান দিয়ে কথা বলবেন, দেখা গেল এর ঠিক উল্টো ঘটনাগুলি ঘটছে। আবার উনি একটা থিওরি দিয়েছিল আপনার 3-0 থিওরিটা আমরা সবাই জানি এখন মুখস্থ। 3-0 কোন দিকে, উল্টা দিকে চলছে। এইগুলি নিয়ে ওনাদেরকে নিয়ে মানে আসলে আপনার ভবিষ্যৎবাণী করাটা এটা একটা মুশকিল। এখন এইখানে সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, নির্বাচন নিয়ে এগুলি আমেরিকার, আমার মনে হয় না এখন উনি ট্রাম্প প্রশাসনের যে ব্যাপারটা দেখলাম, অন্যান্য যে প্রশাসন ছিল ট্রাম্পের আগে যারা ছিল, ওদের একটা মানে করা যায়, টার্গেট করা যায় যে ওনারা এই কথাটা বলছে বা এইভাবে আগাচ্ছে। আর ওনার ব্যাপারে কিন্তু ঠিক উল্টা, সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, এবং সকালে একটা বলে, আরেকদিন কাজ করে ফেলে আরেকটা। এখন এই নির্বাচন ব্যাপারটা যে আপনি বলতেছেন যে ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে, ওই যে আমাদের খলিল সাহেবকে, এখন কি নিয়ে যাচ্ছে সেটা বলা মুশকিল। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা, ট্রাম্প প্রশাসন কিন্তু ভারত এবং চায়না এদের প্রতি কিন্তু খুবই মানে ক্ষুব্ধ। আপনি জানেন গত 2 দিন আগে মনে হয় এটা আসছে, বা গতকালকে আসছে, 500% শুল্ক নাকি ছাপায় দিছে ভারত এবং চায়নার উপরে। 500% শুল্ক। তো এটা মনে করেন যেটা হলো, এটা মানে এটা অস্বাভাবিক না, এটা অস্বাভাবিক বলা ঠিক হবে না, এটা নিয়ে একটা হাসির ব্যাপার হয়ে যায়। 500% কি শুল্ক হয়? আমরা শুনতাম যে 50%, 60%, 100% শুল্ক ধার্য করে। 500% শুল্ক ধার্য করে দেওয়া, এটা তো মানে এবং ডাইরেক্ট উনি আবার কি ওনার সুবিধা হলো কি, ডোনাল্ড ট্রাম্প আবার প্রকাশ্যে বলে, ওই গোপনে কিছু রাখে না, যা বলে প্রকাশ্যে বলে দেয়। আমার মনে হচ্ছে যেটা, যেহেতু ভারত এবং চায়নার প্রতি আসলে তার এখন না, মানে সে সন্তুষ্ট না। তার একটা কথাই যে ওরা এই দুইজনেই রাশিয়ার সাথে তাদের এই যে তেলের বাণিজ্য আছে। আবার দেখা গেল রাশিয়ার পুতিনের সাথে তার বিরাট সম্পর্ক। পুতিনের পক্ষে সে ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আপনার জেলেনস্কি বলেন প্রচন্ড চাপের মধ্যে রাখছে। কারণ আপনি কোনটা বুঝবেন বলেন? এদিক দিয়ে ভারতকে আবার এবং চীনকে বলতেছে যে তোমরা ওই ইয়ার থেকে তেল আনতে পারবে না, এবং উনি প্রকাশ্যে বলছে যে 500% ট্যাক্সের যে কথাটা আসছে, এটা প্রকাশ্যে বলছে যে ওই ট্যাক্সের রাশিয়া থেকে তেল আনে, এই জন্য ট্যাক্স আমি বসাইছি, এটা কিন্তু উনি প্রকাশ্যে বলছে। আমার যেটা মনে হচ্ছে যে এই যে গত 2-3 দিন আগে যে আমাদের মানে একটা কথা আসছে, যেটা হলো আপনার চায়না থেকে আপনার যে চায়নার যে সামরিক বিমান ফাইটার জেট কিনতেছে বাংলাদেশ, যদিও ওটা চায়নার অ্যাসেম্বলিং করা হলো আপনার পাকিস্তানে,
অথবা চায়নাতে কি এই চায়নার সাথে যেহেতু পাকিস্তানের একটা গুড রিলেশন আছে, সেই ক্ষেত্রে ওই চায়না ডাইরেক্ট ওই বিমানটা বাংলাদেশে না করে বিক্রি করে পাকিস্তানে, যেহেতু পাকিস্তানের সাথে বর্তমান সরকারের একটা গুড রিলেশন, আবার পাকিস্তানের সাথে আবার আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে পাকিস্তানে বলতেছে যে আমাদের সরকার পাকিস্তান থেকে কিনবে। এই ধরনের একটা মানে গোলকদাতার মধ্যে আছে। কিন্তু ট্রাম্প প্রশাসন যেটা কনফার্ম করছে, যেহেতু চায়না আমাদের এই যে বিমানের যে ক্রয়ের এই যে কথা আসতেছে এটা চায়নার, সুতরাং এই ট্রাম্প মনে হয় ওইটার ব্যাপারে আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে তার একটা বড় ধরনের এইখানে একটা তার কথা আছে। হয়তো এরকম চাপ দিতে পারে না, ওইখান থেকে কিনতে পারবো না, কিনলে আমাদের থেকে কিনো। যেহেতু মুখে বের করছে যে বিমান কিনবে, চায়না থেকে যদি বিমান কিনবে বা পাকিস্তান থেকে যদি বিমান কিনবে, এইটা মুখে বের করছে, তখন ট্রাম্প বলবো দেখে তুই ওইখান থেকে 30টা না কিনে তুই আমার কাছে 20টা কিন।